সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন নৌ পরিবহন বিশেষজ্ঞ সৈয়দ মনোয়ার হোসেন। রবি, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনায় যেতে চাই যে আমাদের যে নৌপথে যে গুলো যে কমে এসছে এবং সেই জায়গা থেকে অনেক নৌপথ বন্ধ হয়ে গিয়েছে, যোগাযোগ এবং নদী শুকিয়ে যাওয়ার কারণে, নদী নাব্য কমে যাওয়ার কারণে, নাব্যতা। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু জানতে পারলাম বিভিন্ন ভাবে যে স্থানীয়ভাবে যে উপকরণগুলো ছিল একসময়, যে যেমন নির্মাণ সামগ্রী, সেগুলি নৌপথে আসার কারণে অনেক খুবই মানে মূল্য কম ছিল। সেই জায়গা থেকে এখন নৌপথ কমে যাওয়ার কারণে এখন সড়ক পথে ওই মালামাল আনানোর জন্য কিন্তু এই নির্মাণ সামগ্রীর ব্যয় বা অন্যান্য সকল পণ্যের ব্যয়ও কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। এই পর্যবেক্ষণটা আপনি কিভাবে দেখছেন? বিআইডব্লিউটি সাম্প্রতিককালে বলেছে যে বিগত বছরগুলিতে তারা যে পরিমাণ খনন কার্য পরিচালনা করেছে তার একটা ইতিবাচক দিক দেখা দিয়েছে, এবং সেক্ষেত্রে আপনার 1989 সালে আপনার যে ক্লাসিফিকেশন করা হয়েছিল এবং তাতে বলা হয়েছিল যে মোট 6000 কিলোমিটার নাব্য নৌপথ, বর্ষাকালে এই 6000 কিলোমিটার নাব্যতা থাকে এবং সেটা শুষ্ক সময়ে মানে নভেম্বর থেকে মে পর্যন্ত আমরা যদি শুষ্ক মৌসুম ধরি তো সেক্ষেত্রে আপনার 3800 কিলোমিটারে নেমে আসে। সাম্প্রতিককালে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মিট দ্য প্রেসে আপনার উল্লেখ করেছেন যে এই যে আপনার শুষ্ক মৌসুমে নাব্য নৌপথের দৈর্ঘ্য কিঞ্চিৎ হ্রাস পেয়েছে। ওনারা দাবি করেছেন যে প্রায় 4500 কিলোমিটারে উন্নীত হয়েছে। আপনার 1989 সনে আমরা সর্বশেষ কম্প্রিহেন্সিভ হাইড্রোগ্রাফিক সার্ভে করেছি, তারপরে আর কম্প্রিহেন্সিভ হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয় না। বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আপনার স্ট্রেচ ওয়াইজ হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয়েছে। আজকে যদি আবার একটা কম্প্রিহেন্সিভ হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয়, যেহেতু এখন সার্ভে উপকরণও চেঞ্জ হয়ে গেছে, পদ্ধতিও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা সহজ হয়ে গেছে ডিজিটাল পদ্ধতিতে সার্ভে করা, সেক্ষেত্রে আমার মনে হয় যে নাব্য নৌপথের দৈর্ঘ্য কতটুকু, সেটা কি বেড়েছে না কমেছে, এবং সেক্ষেত্রে আপনার যে লিস্ট অ্যাভেলেবল ডেপথ, যে মান্থ ওয়াইজ যে রিডাকশন হয় উইথ দ্য বিগিনিং অফ ড্রাই সিজন ইন দ্য মান্থ অফ নভেম্বর, তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো এবং সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, ডেভেলপমেন্ট আপনার প্রজেক্ট নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু সহজ হবে এবং ইকোনমিক হবে। আপনি যেটা বলেছেন নির্মাণ সামগ্রী পরিবহনের ক্ষেত্রে, যেহেতু এখন নাব্য নৌপথের দৈর্ঘ্য কমে গেছে, সুতরাং সেটা আপনার সড়ক পথে সেটা শিফট হয়ে গেছে। এটা ঠিক, কিছুটা আপনার শুষ্ক মৌসুমে কিছু কিছু এলাকায় সড়ক পথে এটা চলে যায়, কিন্তু এখনো কিন্তু আপনার মানে এই নির্মাণ সামগ্রী কেন, আরো যে সমস্ত বাল্ক গুডস আছে, যেমন ফুড গ্রেইনস আছে, ফার্টিলাইজার আছে, ক্লিংকার আছে, স্ল্যাগস আছে, আপনার অন্যান্য যে সমস্ত জিনিসগুলি আছে, সেই ক্ষেত্রে কিন্তু নৌ পরিবহন এখনো সকল ব্যবসায়ীদের, ট্রেডারদের কিন্তু 1 নম্বর অপশন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘ পথ পরিক্রমায় কিন্তু নৌপথকেই প্রধান অবলম্বন। এখন বর্তমান মুহূর্তে যেমন আপনার নগরবাড়িতে 7 ফিট ড্রাফট নিয়ে জাহাজ চলাচল করতে পারে, এবং সেই জাহাজ নিয়ে আবার যখন নগরবাড়ি থেকে আরেকটু আপে বাঘাবাড়ি যায় তাকে স্ট্রাগল করে করে যেতে হয়। এই পরিস্থিতিটা আছে, তবুও এখন পর্যন্ত কিন্তু আপনার নৌপথই আপনার এই সমস্ত সামগ্রী পরিবহনের সড়কপথের উপর নির্ভরতা তো বেড়েছে। সড়কপথের উপর নির্ভরতা বেড়েছে এই কারণে যে সড়কপথ আপনার কিছুটা সময়কে জয় করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু কষ্ট অনেক বেড়ে যায়। যার খুব বেশি রকম ভাবে প্রয়োজন সে হয়তো চিটাগং থেকে সড়ক পথে, তো আপনার এমনিতেই একটা ট্রাকে তো আপনার কোনো ক্রমেই 15-16 টনের বেশি পরিবহন করা সম্ভব না, সেখানে ওভারলোড করলেও কর্ণফুলী থেকে রাজশাহীতে মালামাল নিয়ে যাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। এবং সেক্ষেত্রে একটা কিন্তু প্রকল্প আপনার রূপপুর পাওয়ার প্ল্যান্টের জন্য, পাওয়ার প্ল্যান্টের যে সমস্ত সামগ্রী ঈশ্বরদী কনস্ট্রাকশনকালীন আনতে হবে, সেই ক্ষেত্রে আপনার মংলা থেকে আপনার পাকশি পর্যন্ত নৌপথের আপনার সম্পূর্ণভাবে ক্লাস 1 করার জন্য 3.96 মিটার ড্রাফট করার জন্য আপনার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, এবং আমার মনে হয় যে এই প্রকল্পটা রূপপুর পাওয়ার প্ল্যান্টের জন্য করা হয়েছে। এর সঙ্গে যদি সরকার আরেকটু সংযুক্ত করে এটাকে আরেকটু উপরের দিকে আর কত হবে, হ্যাঁ আপনার মনে হয়, আমার মনে হয় যে 70 কিলোমিটারের মতো হবে রাজশাহী, অথবা আরো আপে গোদাগাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমার মনে হচ্ছে সেক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কিন্তু এক্ষেত্রে একটু কথা আছে, এক্ষেত্রে কিন্তু একটা ভারত বাংলাদেশের
বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা আপনার সমঝোতা হতে হবে, কারণ আপনার চারঘাটের পরে পদ্মা নদীটা যখন রাজশাহী পর্যন্ত গিয়েছে অথবা রাজশাহী থেকে আবার গোদাগাড়ি পর্যন্ত গিয়েছে, নদীটা কিন্তু এঁকে বেঁকে গিয়েছে, কখনো বাংলাদেশের মধ্যে, কখনো ভারতের মধ্যে, এবং কখনো বাংলাদেশ ভারতের সীমান্তের মধ্য দিয়ে। সুতরাং আপনার যদি আগে হাইড্রোগ্রাফিক সার্ভে করতে হয় অথবা উন্নয়নমূলক কোনো ইয়েটা নিতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় তার আগে একটু আলোচনা করা দরকার এবং সমঝোতা করা দরকার। আমার মনে হয় যে এক্ষেত্রে ভারতের আপত্তি করার কোনো কারণ নেই। বিরতিতে যাবো মনে হবে, এসে আলোচনা করতে চাই। আমরা তো রাজশাহী, পাবনায়, পাকশি, ঈশ্বরদী হয়ে আমরা রাজশাহী দিয়ে গেলাম, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, এদিকের কি অবস্থা? এই পথের, এই নদী পথের কি অবস্থা সেটা? এটা আমি মানে আপনাকে একেবারে টোটাল ইয়েটা হচ্ছে আপনার নগরবাড়ি থেকেই তো শুরু আপনার যমুনা নদী তীরে আর কি, এবং এই সবগুলি কিন্তু যমুনা নদীর ডান তীরে, বাম তীরে তো আপনার জামালপুর, এবং সেই জামালপুরের সঙ্গেও কিন্তু এই এলাকার কিছুটা আর কি নৌ যোগাযোগ ব্যবস্থা আছে। তো এই ক্ষেত্রে আমরা নগরবাড়িতে দেখতে পারি, নগরবাড়ি কিন্তু এখন পর্যন্ত একটা বিরাট রকমের ট্রান্সপোর্ট হাব, এবং যেহেতু গেটওয়ে টু দ্য গ্রেটার নর্দার্ন রিজিয়ন, রংপুর ডিভিশন এবং রাজশাহী ডিভিশন, এখান থেকে কিন্তু বাল্ক যে সমস্ত ইয়েটা যায়, বিশেষ করে আপনার ফার্টিলাইজার, তারপরে ক্লিংকার, তারপর ফুড গ্রেইনস, তারপরে অন্যান্য নির্মাণ সামগ্রী, এই ক্ষেত্রে কিন্তু আপনার নগরবাড়ি বিশাল ভূমিকা পালন করছে। এবং নগরবাড়িতে সবচেয়ে সুবিধা হচ্ছে যখন আপনার নেভিগেশনটা চ্যালেঞ্জিং হয়ে যায়, আপনার নগরবাড়ি, আপনার যদি আমরা একেবারে চাঁদপুর থেকেই ধরি, চাঁদপুর থেকে মাওয়া পর্যন্ত মোটামুটি স্বচ্ছন্দে আপনার 3.5 মিটার ড্রাফট নিয়ে চলাচল করতে পারে। এখন এই মৌসুমেও এটা সাম্প্রতিককালে বেড়েছে, আপনার পদ্মা সেতু তৈরি করার জন্য, নির্মাণ সামগ্রী ও পর্যন্ত আনার জন্য আপনার নাব্যতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তারপরে আপনার ক্রমান্বয়ে কমে যায়, এবং ক্রমান্বয়ে কমে গেলেও আপনার দৌলতদিয়া পর্যন্ত আপনার 3 মিটার নিয়ে আসা যায়, এবং তারপরে আস্তে আস্তে আরো কমে যায়। এবং এরপরে যদি আপনি আরো উপরে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু চ্যানেলটা আবার আরিচা থেকে আপনার কাউলিয়া হয়ে যমুনা নদী থেকে আপনার সিরাজগঞ্জ হয়ে সিরাজগঞ্জের মাথার উপরে আপনার চিলমারি, সিরাজগঞ্জের পরে বালাসির পরে চিলমারি। তো এখানে কিন্তু এখনো আপনার এলাকার মানে আপনার দরিদ্র লোকজনের, এবং দরিদ্র লোকজন কিন্তু এখনো আপনার প্রধানত, আমি চিলমারিতে গিয়েছি, কুড়িগ্রামের লোকজন কিন্তু এখনো অধিকাংশ ক্ষেত্রেই আপনার নৌ পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। কেবল আপনার ওই যমুনা নদী না, এর সঙ্গে তিস্তা আছে, ধরলা আছে, দুধকুমারী আছে, ফুলকুমারী আছে, এই তো সম্পূর্ণ এলাকা থেকে, ইভেন আপনার এই শুষ্ক মৌসুমেও কিন্তু তারা আপনার ইঞ্জিন নৌকায় করে এই চিলমারিতে আছে। চিলমারির উপরে একটু উপরে আপনার জোরহাট নামে একটা আপনার গ্রোথ সেন্টার আছে, সেখান থেকেও কিন্তু আপনার ইয়ে, আর রাজীবপুর রৌমারী থেকে একেবারে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু যাত্রী এবং মালামাল এগুলি আসছে। সেক্ষেত্রে কিন্তু আপনার নৌ পরিবহন ব্যবস্থা আপনার বিশাল ভূমিকা পালন করছে, এবং এটাকে ফর্মালাইজ করা, এবং ওখানে কিন্তু আপনার ভৌত অবকাঠামো নির্মাণ করা দরকার আর কি ইয়ের সুবিধার জন্য। আমি দেখে এসেছি চিলমারিতে আপনার একেবারে এমব্যাঙ্কমেন্ট, পানি উন্নয়ন বোর্ডের বাঁধ আছে, সেই বাঁধের নিচে আপনার ল্যান্ডিং স্টেশন ইম্প্রোভাইজ করা, সেখানে কিন্তু কোনো ফ্যাসিলিটি নেই। বিআইডব্লিউটির একটা পন্টুন আছে, সেই পন্টুনের আকার আকৃতি এরকম যে ওখানে যে সমস্ত আপনার ইঞ্জিন বোটগুলি চলাচল করে তার সঙ্গে এটা কম্পিটেবল না, অর্থাৎ ওখানকার ইয়ের সঙ্গে এটা ব্যবহার করতে পারে না। কেবলমাত্র ওখানে আপনার পন্টুনটা প্লেস করা হয়েছে, কিন্তু পন্টুনটা ল্যান্ডিং এ করার ক্ষেত্রে যাত্রী সাধারণের ওই ইঞ্জিন নৌকায় ওঠানামার ক্ষেত্রে কিন্তু কোনো ভূমিকা পালন করছে না। তো সেই ক্ষেত্রে এইগুলিকে আপনার দেখা দরকার। আপনার মরফোলজিক্যাল যে স্থানীয় যে নৌযান চলাচল করে সেগুলো স্থানীয় অধিকাংশই তো আবার বিআরডব্লিউটি, সমুদ্র পরিবহন দপ্তর বা বিআরডব্লিউটিসির স্বীকৃত না। এগুলি আপনার ঠিক, আপনি হয়তো এর মধ্যে কিছু কিছু আছে, আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলি কিন্তু কোনো আইনগত কাঠামোর আওতায় নাই। কিন্তু আইনগত কাঠামোর আওতায় যে ইয়েটা দেওয়া হয়েছে 16 হর্স পাওয়ারের নিচে আইনগত কাঠামো লাগবে না, সেইভাবেই কিন্তু এরা চলাচল করছে। হয়তো 16 হর্স পাওয়ারের উপরে আছে, কিন্তু প্রধানত তারা এই আপনার ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্সের আওতায় রেজিস্ট্রেশন অথবা সার্ভে করার যে
বিধান আছে সেই বিধান কিন্তু পালন করছে না, করছে না। এবং সেক্ষেত্রেও পালন না করেও কিন্তু এটা কিন্তু আপনার স্থানীয় মানে পরিবহনে বিশাল ভূমিকা রাখছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনি দেখেন উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, রংপুর অথবা এই এলাকার লোকজন যদি ঢাকা আসা যাওয়া করে, আমি দেখেছি কুড়িগ্রাম থেকে একজন লোককে ঢাকায় আসতে গেলে সড়ক পথে তার কমপক্ষে 16 ঘন্টা দরকার বর্তমান যানজটের পরিস্থিতি অনুসারে। কিন্তু সে যদি যমুনা নদী পার হয়ে দেওয়ানগঞ্জে আসে, আগে যেটা বাহাদুরাবাদ, সেখান থেকে যদি আপনার ট্রেন ধরে অথবা জামালপুর দিয়ে যদি বাস চলে আসে। ধরে, সেক্ষেত্রে কিন্তু আপনার 6-7 ঘন্টার মধ্যে ঢাকা আসা সম্ভব, এবং সেখান থেকে আপনার দেওয়ানগঞ্জের একটা এক্সপ্রেস সার্ভিসও আছে। এবং আমার মনে হয় যে এক্ষেত্রে আপনার নৌ পরিবহন ব্যবস্থাটা মানে যে সমস্ত আপনার সাবসিস্টেন্স যে সুযোগ সুবিধাগুলি আছে সেইগুলিকে যদি, সেই পরিষেবাগুলিকে সম্প্রসারণ করা হয়, মরফোলজিক্যাল কন্ডিশনগুলিকে বিবেচনা করে সেখানে যদি আপনার অবকাঠামো নির্মাণ করা হয়, এবং আপনার বিশেষ করে এই যে আপনার দরিদ্র লোকজন এই ইঞ্জিন নৌকা চালাচ্ছে, তাদের ক্যাপাসিটি যদি ডেভেলপ করা হয়, তাদের এফিসিয়েন্সি যদি ডেভেলপ করা হয়, তাদের সেফটির যদি ডেভেলপ করা হয়, তবে আমার মনে হয় সেক্ষেত্রে নৌ পরিবহন ওই এলাকায় বর্তমান তো রাখছেই, অবলম্বন নেয় বলে এটা ব্যবহার করছে, সেক্ষেত্রে আরো আমার মনে হয় যে অর্থনীতিতে, ওখানে স্থানীয় অর্থনীতিতে সেটা একটা আমরা একটু বিরতিতে যাব, ফিরে এসে একটু দক্ষিণাঞ্চল নিয়ে আমরা একটু কথা বলতে চাই। দক্ষিণাঞ্চল সাথে পূর্বাঞ্চল অত বড় বিস্তৃত নৌপথ খুব একটা নেই, এটার সাথে যদি একটু দক্ষিণাঞ্চল আর পূর্বাঞ্চল একসঙ্গে আলোচনা। দক্ষিণাঞ্চল তো অনেক বড়, কিন্তু দক্ষিণাঞ্চলে এখন হয়তো নাব্য নিয়ে অতটা সংকট কতটা আছে আপনি ভালো বলতে পারবেন। আমি দক্ষিণ আর পূর্ব মিলে যদি একটু কথা বলেন। দক্ষিণাঞ্চলের নদীপথে যে আপনি যে কথা বলেছেন, সেটা সাধারণভাবে এখানে কিন্তু নাব্যতা সমস্যা নেই, কিন্তু অন্য সমস্যা আছে। সেখানে হচ্ছে নাব্যতার সমস্যা না থাকলেও একটা চর পড়ার প্রবণতা আছে একদিকে, আর একদিকে আছে ভাঙনের প্রবণতা। সুতরাং নদী তীরবর্তী যে সমস্ত ইনস্টলেশন, ল্যান্ডিং ফ্যাসিলিটির যে সমস্ত ইয়ে করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই এটাকে আবার সরিয়ে নিতে হয় অথবা ভিন্নভাবে ইয়ে করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। সেক্ষেত্রে একটা কিছু সমস্যা আছে। যে সমস্ত ল্যান্ডিং ফ্যাসিলিটি আছে সেটাও কিন্তু একেবারে প্রান্তিক মাত্রায়, সর্বত্র সব জায়গায় নেই। আপনি বলি, আপনার বাংলাদেশে কিন্তু প্রায় আপনার পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1200 ল্যান্ডিং স্টেশন আছে, ওয়েসাইড ল্যান্ডিং স্টেশন প্রধানত না, অর্থাৎ দুটো পোর্টের মাঝখানে যে ওয়েসাইড ল্যান্ডিং স্টেশনগুলি আছে এর সংখ্যা হবে 1200। এ পর্যন্ত কিন্তু 400, কেবলমাত্র 400 ল্যান্ডিং স্টেশনে আপনার পন্টুন জেটি প্রদান করে আর কি যাত্রী এবং মালামালের আর কি সেফ এম্বার্কেশন ডিসএম্বার্কেশনের সুবিধা প্রদান করা হয়েছে। আর 800 ল্যান্ডিং স্টেশনে কিন্তু কোনো সুবিধাই নাই। সেখানে আপনার নদী তীরবর্তী যে ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে, সেই ন্যাচারাল অ্যাডভান্টেজকে ভিত্তি করেই কিন্তু আপনার লঞ্চে উঠছে নামছে, এবং সেক্ষেত্রে আপনি বুঝতেই পারেন যে বৃদ্ধ, শিশু অথবা মহিলা কিংবা আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলদের জন্য খুব কষ্ট হয়। বিশেষ করে পল্লী এলাকায় লঞ্চ ঘাট এবং আপনার কার্গো ঘাট তৈরি করার ইয়েটাকে বৃদ্ধি করলে আপনার সেটা সুবিধা হবে। যে প্রধানত যে নাব্যতার সমস্যাগুলি আছে, সেই নাব্যতার সমস্যাগুলি জন্য আপনার বর্ষাকালের শেষে আপনার বিভিন্ন ধরনের চড়াপড়ার প্রবণতা আছে। সেখানে যদি একটু রেগুলার মেইনটেনেন্স ড্রেজিং করা হয় রেগুলারলি, তো সেক্ষেত্রে সেটা এই চ্যালেঞ্জটা। এবং আমি যেটা দেখেছি, বিআইডব্লিউটি আপনার 51টা নৌপথ মানে উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং তার মধ্যে অধিকাংশের প্রকল্পও কিন্তু ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলের জনগণ কিন্তু প্রধানত আপনার ঢাকায় যাতায়াতের জন্য নৌপথ ব্যবহার করে, এবং এটা আপনার হিস্ট্রিক্যালি এখন পর্যন্ত কিন্তু ঢাকার সঙ্গে বরিশাল অথবা অন্যান্য বরিশাল বিভাগের অন্যান্য জেলার সঙ্গে কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রত্যেকটারই আছে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু প্রধানত মানুষ কিন্তু নৌপথ ব্যবহার করে। আপনার যে ফেরি পারাপারের যদি ডিস্টেন্স আমরা 2 ঘন্টা ধরি, আর ব্রিজ হওয়ার পরে আপনার এখানে হয়তো 30 মিনিটস লাগবে, সেক্ষেত্রে 1.5 ঘন্টা কিন্তু কমে আসবে, সময়ের ক্ষেত্রে দূরত্ব কমে আসবে। সুতরাং এখন ঢাকা থেকে বরিশালে যাতায়াতের সময় হচ্ছে আপনার 7 থেকে ম্যাক্সিমাম 8 ঘন্টা। যখন আপনার প্রাকৃতিক সমস্যা থাকে, তখন আরো বেড়ে যায়, কুয়াশা থাকে, তখন আমরা এইটাকে গড়ে 7 থেকে 8 ঘন্টা বলতে পারি। তো 7 থেকে 8 ঘন্টা, আর এখানে কিন্তু আপনার 4 থেকে 5 ঘন্টা লাগবে। খুব একটা সময় পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। তো মানুষের দৈনন্দিন অর্থনীতি জীবনে মানে সময়টা
এখন পর্যন্ত অর্থের ভিত্তিতে এরকম কোনো ভ্যালু তৈরি করেনি যে মানুষ সস্তা অবলম্বন ছেড়ে আপনার 100 টাকার পরিবহন খরচ ছেড়ে 150 টাকার পরিবহন খরচ ছেড়ে সে 300 টাকার এছাড়া মালামাল পরিবহনে তো ওই নৌপথের উপর নির্ভর করতে আর বাল্ক মালামাল পরিবহনের ক্ষেত্রে অবশ্যই সবসময় নৌপথের উপরে নির্ভর করতে হবে, কারণ আপনি যদি 1000 টনের একটা কনসাইনমেন্ট আপনার থাকে, 1000 টনের কনসাইনমেন্টের জন্য আপনার দরকার হল যে 60-70টা ট্রাক, আপনি একখানা জাহাজ দিয়ে সেটা করতে পারবেন। সেখানে 60-70টা জাহাজ বরিশাল অথবা দক্ষিণাঞ্চলের যে কোনো স্থান থেকে আসার যে টোটাল টাইম, সেই টোটাল টাইমের চাইতে আপনার নৌপথে একটা জাহাজ অনেক আনবে এবং আপনার খরচ কিন্তু কমে যাবে সাবস্টেন্সিয়ালি। আপনার 4 ভাগের 1 ভাগ কিন্তু খরচ কমবে এক জাহাজ আর আপনি যদি 60-70 ট্রাকের ভাড়া দেন। পূর্বাঞ্চল নিয়ে কথা শুনবো বলেছিলাম যে পূর্বাঞ্চলের যে নদীপথ সেখানে উত্তর মানে সিলেট অঞ্চলে আপনার এখন পর্যন্ত কিন্তু আপনার কনস্ট্রাকশন সামগ্রী এবং অন্যান্য আনার ক্ষেত্রে ঢাকা আপনার আশুগঞ্জ, ভৈরব আশুগঞ্জ থেকে ছাতক পর্যন্ত রুটটা অত্যন্ত আপনার পপুলার রুট এবং আপনার বিশেষ করে স্যান্ড এলাকা থেকে আসে আপনার তার স্টোন চিপস এবং অন্যান্য জিনিসপত্র তো আসেই এবং এখান থেকেও যায়, ফুড গ্রেইনসও আসে বিভিন্ন সময় আশুগঞ্জ পর্যন্ত। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট ধরনের ভূমিকা পালন করছে এবং যে কোনোভাবে এইটার মানে আপনার যে পরিমাণ শুষ্ক মৌসুমে নাব্যতার ইয়েতে কমে যায়, 6 ফিটে নেমে আসে। তো 6 ফিটে নেমে আসলে জাহাজের আপনার ইয়েটা হচ্ছে 10-11 ফিট, অর্থাৎ তারা প্রায় আন্ডারলোড অথবা হাফ লোড করে আসে। আন্ডারলোড এবং হাফ লোড করে আসলে তাদের কিন্তু অপারেটিং কস্টটা সেমই থেকে যায়। সুতরাং জাহাজের আপনার টার্ন অ্যারাউন্ডও কমে যাচ্ছে, জাহাজের ক্যাপাসিটি হচ্ছে ওই অঞ্চলে, সেখানে ড্রেজিং হচ্ছে এবং আমার মনে হয় যে ড্রেজিংটাকে খুব মানে প্রায়োরিটি দিয়ে সেখানে আপনার ড্রেজিংটাকে করা উচিত এবং যাতে এই নৌপথের নাব্যতা যাতে আপনার সারা বছর যে কোনোভাবে 8-9 ফিট থাকে সে ধরনের ব্যবস্থা আপনার। নৌ নিরাপত্তার ব্যাপারটা আপনার নৌ পরিবহন ব্যবস্থার আপনার পপুলারিটির সঙ্গে অথবা নৌ পরিবহন ব্যবস্থার সমৃদ্ধির সঙ্গে নৌ পরিবহন ব্যবস্থা অধিকতর ব্যবহারের প্রবণতার ব্যাপারে সঙ্গে সম্পর্কিত। কিন্তু আমি আমাদের দেশে নৌ পরিবহন ব্যবস্থার নিরাপত্তার ব্যাপারে যে একটা সাধারণ পারসেপশন আছে, সেই সাধারণ পারসেপশনটা কিন্তু আমি সঠিক মনে করি না এবং সঠিক মনে না করার কারণে পেছনে কিন্তু একেবারে মানে স্ট্যাটিস্টিক্যাল সাপোর্ট আছে। কারণ আমাদের দেশে যে সড়ক ব্যবস্থা আছে এবং আমাদের দেশে যে নৌ পরিবহন ব্যবস্থা আছে, আমরা যদি ট্রাফিক ইন্টেন্সিটির দিক থেকেও দেখি, ট্রাফিক ইন্টেন্সিটি অনুসারেও কিন্তু আপনার সড়ক পথের তুলনায় নৌপথে আপনার দুর্ঘটনার সংখ্যা অথবা প্রাণহানির সংখ্যা 25%। নৌপথের দুর্ঘটনা সবচেয়ে পারসেপশনটার কিন্তু কারণটা হচ্ছে অন্য। নৌপথের দুর্ঘটনাটা একটা বড় অন্য খবর, কারণ যখনই একটা দুর্ঘটনা হয় বছরে 4-5টা দুর্ঘটনা হতে পারে। একটা দুর্ঘটনা হলে সেই দুর্ঘটনা কম এবং সেই দুর্ঘটনার ইয়েটা অনেক বেশি এবং সেই দুর্ঘটনায় কমপক্ষে 500 লোকের আপনার বিষয় জড়িত থাকে এবং সেখান থেকে যদি 50 জনের প্রাণহানিও হয়, এই প্রাণহানিটা অত্যন্ত মর্মান্তিক, কারণ লোকজন সব নদীর তীরে অপেক্ষা করছে, ক্রমান্বয়ে লাশ আসছে এবং এর ফলে এই যে টোটাল ব্যাপারটা মিডিয়াতে লাইভ এবং অন্যান্য স্টোরি তৈরি করে একটা ভীষণ রকমের আতঙ্কের সৃষ্টি হয়। একবারে অনেক প্রাণহানি ঘটে, অনেক প্রাণহানি হয় সড়ক পথে, এর চেয়েও প্রাণহানি হয়, কিন্তু সড়ক পথে মিডিয়া সেখানে পৌঁছার আগে কিন্তু লাশগুলি চলে যায়। সুতরাং ওই লাশ নিয়ে একটা আপনার সেন্টিমেন্টাল ইমোশনাল বিষয় তৈরি করার কিন্তু অবকাশ সড়ক পথে সেরকম নাই। নৌপথে যেটা আসছে ধীরে ধীরে সেটা স্যালভেজ করা হচ্ছে, স্যালভেজের কাহিনী প্রচার করা হচ্ছে, মানুষের মধ্যে বিশাল আতঙ্ক সৃষ্টি করা। আমি বিভিন্ন লোকের সঙ্গে দেখেছি তারা কিন্তু নৌপথকে এই নিরাপত্তার কারণে এড়িয়ে যান এবং নৌপথকে এড়িয়ে গিয়েও কিন্তু দুর্ঘটনায় পতিত হতে হয়। তো সেই ক্ষেত্রে আমি ভাবি সাধারণভাবে এবং আপনার বৈজ্ঞানিকভাবে নৌপথ সড়ক পথের চাইতে অনেক বেশি নিরাপদ। তারপরেও আমি বলি বাংলাদেশের নৌপথের নিরাপত্তা ব্যবস্থাপনাটা সুষ্ঠু না। যে দুর্ঘটনাগুলি হয় সেই দুর্ঘটনাগুলির কারণে অধিকাংশের ক্ষেত্রে আপনার 90% ক্ষেত্রে কিন্তু আমরা এই দুর্ঘটনাগুলি এড়িয়ে যেতে পারতাম। দুর্ঘটনার যে সমস্ত কারণ বিশ্লেষণ করে দেখা যায় যে শতকরা 90% হচ্ছে আপনার
ম্যান মেড কজেস, এবং এই ম্যান মেড কজের সঙ্গে ন্যাচারাল ইভেন্ট কিন্তু জড়িত থাকে। আপনার প্রচন্ড হাওয়া হচ্ছে, এই হাওয়াটাকে আপনার ধারণ করা, অ্যাবজর্ব করার মতো ক্ষমতা, সেই স্ট্রেংথটা সেই জাহাজে থাকতে হবে। সুতরাং সেটা হাওয়াটা কোনো বিষয় না। আপনার উইন্ড এরিয়া যদি সেভাবে নির্মাণশৈলী যদি সেরকম হয়, তাহলে সেটা নির্মাণশৈলীটা সেরকম না বলেই কিন্তু আমরা এই ধরনের কালবৈশাখী অথবা হাওয়াটাকেই করতে পারি। সুতরাং মানুষের কিন্তু কারণ আছে। তারপর আরেকটা হচ্ছে, একটা হলো নির্মাণশৈলী, আর একটা হচ্ছে আপনার এইগুলির ব্যবস্থাপনা। আপনার একটা জাহাজ যে নির্মাণ করা হলো, সেই জাহাজের তাকে দেখে পরীক্ষা করে তারপরে সেটা সার্ভে সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন, সেইটা ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে চালু হয় নাই। এখনো আপনার কাছে বলছি আমরা যে আপনার এই রেজিস্ট্রেশন ও সার্ভে সার্টিফিকেট অফিসের মধ্যে থেকেই দেওয়া হয়। এটা জাস্ট কাগজে পত্রে আপনার ইন্সপেকশনের কাজ হয়, কিন্তু প্রকৃতপক্ষে সুতরাং এই ব্যবস্থাপনাটা কিন্তু এখন পর্যন্ত অত্যন্ত ধূসর বর্ণের। এখানে কিন্তু আপনার ব্যবস্থাপনার মান অথবা ব্যবস্থাপনার জবাবদিহিতা এখনো কিন্তু সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। এটা কিন্তু খুবই জরুরি। এবং এই যে বলা হচ্ছে যে নদীপথে যে বালগেটের কথা যেটা আমরা বলছিলাম, সেগুলির যত্রতত্র চলাচল, ইঞ্জিন চালিত নৌযান চলাচল, সেগুলো তো রেজিস্টার্ড যে এটা একটা বিষয়। আমি বলি রেজিস্টার্ড নৌযান এবং অবৈধ নৌযানের যদি আমরা আনুপাতিক হাত ধরি, যেগুলি নৌযান, যে সমস্ত নৌযানকে ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্সের আওতায় রেজিস্ট্রেশন করা দরকার এবং যেগুলি রেজিস্টার্ড আছে, এর আপনার রেশিও হবে আপনার 60-40, 60% আনরেজিস্টার্ড এবং 40% রেজিস্টার্ড। এবং 40% রেজিস্টার্ড হলেও কিন্তু সেই রেজিস্টার্ড নৌযানকে আপনি কিন্তু নিরাপদ নৌযান বলতে পারেন না এই অব্যবস্থাপনার কারণে। আর 60% তারা তোয়াক্কা করে না, তোয়াক্কা না করেই চলাচল করছে। সুতরাং সার্বিকভাবে একটা নো গভর্নেন্স কিন্তু বিরাজ করছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের দেশের নৌ পরিবহন ব্যবস্থায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে, আপনি যদি উৎপাদনের দিক থেকে যান, পরিবহন সেবা উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন নৌকাগুলি, এদের সংখ্যা কিন্তু আপনার মোটামুটি 12 লক্ষের মতো হবে। এই 12 লক্ষকে একটা আইনগত কাঠামোর মধ্যে এনে তাদেরকে মোটিভেট করা, সেফটির ক্ষেত্রে তাদের এফিসিয়েন্সি বাড়াবার ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু সে ধরনের প্রকল্প গ্রহণ করা হয়নি। এবং সবচেয়ে বড় কথা, এই আমাদের দেশে ইঞ্জিন চালিত নৌকা যে আপনার অর্থনীতিতে, পরিবহন সেবায় বিপুল ভূমিকা রাখছে, তাদের প্রকৃত সংখ্যা কত, অঞ্চল ভিত্তিক সংখ্যা কত, অঞ্চল ভিত্তিক আপনার নৌকা বানানোর যে কায়দা কানুন কি, সেটাও কিন্তু এখন পর্যন্ত আপনার এই ধরনের কোনো গবেষণা তৈরি হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই নৌ পরিবহন বিষয়কে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুস্থ থাকুন।